আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আজ রাজধানীর নয়াপল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি। দুপুর আড়াইটার পর এই সমাবেশ শুরু হবে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান জানান, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে এই সমাবেশ আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর রাজধানীতে এটি হবে তারেক রহমানের প্রথম জনসভা। সমাবেশ উপলক্ষে ঢাকা মহানগরী ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক শ্রমিক ও নেতাকর্মী ইতোমধ্যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন। টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের উত্তর পূর্বাঞ্চলের হাওর এলাকায় সৃষ্ট বন্যা পরিস্থিতির উন্নতি হতে আরও এক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পূর্বাভাস অনুযায়ী আগামী 7 মে উত্তর পূর্বাঞ্চলের হাওর অববাহিকা ও উজানে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে সুরমা, কুশিয়ারা, ধনু, বাউলাই, ভুগাই, কংস সহ বিভিন্ন নদীর পানি বৃদ্ধি পেয়ে নেত্রকোনা, হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে 6 মে পর্যন্ত ভারী বৃষ্টির প্রবণতা থাকতে পারে। এরপর বৃষ্টি কমে এলে মে মাসের দ্বিতীয় সপ্তাহের শুরু থেকে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ইতোমধ্যে হাওর এলাকায় পানি ঢুকে ধান ক্ষেত তলিয়ে গেছে এবং বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। হাওর অঞ্চলে মৌসুমের একমাত্র ফসল তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। মাশাল্লাহ, ধান হয়েছিল ফার্স্ট ক্লাস ধান এই বছর। তা আমার 2 বিঘা জমিন তলাইয়া নিছে বন্যার পানিয়ে, আর আমার সাথে আরও অনেকেরই পানিয়ে নিয়ে গেছে তলাইয়া, ওই দিক দিয়ে অনেক জায়গা। আমি 16-17 কানি ক্ষেত করছি, 10 কানি ক্ষেত করছি, আর প্রায় 6-7 কানি ক্ষেত ভাই আমার মনে করেন আমরা পানি বন্যায় নিচে। আমি একজন কৃষক, আমি 8.5 কানি জমিন করছি। 8.5 কানি জমিনের মধ্যে আমি 1 কেয়ার জমিনও কাটতে আনতে পারছি না। এখন আমার বাচ্চা কাচ্চা হলে আমি কিভাবে চলবো? সরকারি সহযোগিতা আমরা চাই। আমরা তো কৃষক, আমরা অনেক কষ্ট করে ক্ষেত জমিন করছি, আমরা ধান নষ্ট হয়ে গেছে। আমি 7 কানি জমিন করছিলাম, আমার জমিনগুলো পানিয়ে বাসায় ডুবাইয়া গেছে। এখন আমার বাচ্চা কাচ্চা 3টা মেয়ে নিয়ে খুব কষ্টের মধ্যে আছি। আমরা 6-7 কেয়ার ক্ষেত বসলাম, মানে এখন 1.5-2 কেয়ার পানির নিচে গেছে কি, আমরা অনেক ক্ষতি হয়েছে। আর কিছু ধান এখনো রয়েছে না, মাছ তুলতাম পারছি না। আমরা হাকালুকির আউরে অনেক বালা ফসল হয়েছিল, বন্যার কারণে আমরা ধান অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সরকারের সহযোগিতা চাই। জুরিতে এবার 6170 হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। এখানে 2 দফা বন্যায় আমাদের প্রায় 374 হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে, পানির নিচে তলিয়ে গেছে। হজ যাত্রার 14তম দিনে ফ্লাইট সংখ্যা তুলনামূলকভাবে কিছুটা কমেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আজ মোট 5টি ফ্লাইট পরিচালিত হচ্ছে। এর মধ্যে 2টি ফ্লাইট ইতোমধ্যে 824 জন হজযাত্রী নিয়ে যথাসময়ে পবিত্র মক্কার উদ্দেশ্যে যাত্রা করেছে। হজ ব্যবস্থাপনা সূত্র জানায়, গত 13 দিনে মোট 40,179 জন বাংলাদেশি হাজি 100টি ফ্লাইটের মাধ্যমে পবিত্র মক্কায় পৌঁছেছেন। আজ সারা দিনে নির্ধারিত 5টি ফ্লাইটে মোট 1,802 জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ছাড়বেন। ফ্লাইট সংখ্যা কিছুটা কমে আসায় হজ ক্যাম্পে আগের তুলনায় ভিড় কমেছে এবং বর্তমানে পরিবেশ স্বস্তিদায়ক ও তুলনামূলকভাবে ফাঁকা রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, হাজিদের যাত্রা ও আনুষঙ্গিক কার্যক্রম যেন সহজ ও ঝামেলামুক্ত হয়, সেজন্য সর্বোচ্চ নিরাপত্তা ও ব্যবস্থাপনার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আল্লাহ যেন সবাইকে এই হজের ওসিলায় আমরা যারা যাচ্ছি বা যারা যাচ্ছে না সবাইকে যেন মাফ করে। যাচ্ছি, এখন বলা যায় না যে আর যাইতে পারবো না না পারবো। এই জন্য আল্লাহর কাছে অনেক ভালোভাবে চাইবো, যা মনে আসে তাই ইয়ে করবো। ব্যবস্থাটা খুব সুন্দর, এখানকার নিরিবিলি পরিবেশ। গতবারও ভালো ছিল, এবার আরো ভালো হচ্ছে ইনশাআল্লাহ। আমরা করে আসার পরে মনে মনে একটা করছি, আল্লাহ যেন আমাকে দিয়ে বড় হজ করে, আল্লাহ সে তৌফিক দিছে। চলতি বছরের মধ্যেই বন্ধ থাকা 6টি রাষ্ট্রায়ত্ত পাটকল পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আজ রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবসের আলোচনা সভায় দেয়া বক্তব্যে তিনি বলেন, শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও কল্যাণ নিশ্চিত করতে সরকার ঘোষিত কর্মপরিকল্পনার প্রতিটি ধাপ বাস্তবায়নে কাজ চলছে। এছাড়া দেশের শিল্প খাতকে গতিশীল করতে এবং কর্মসংস্থান বাড়াতে পাট শিল্পকে আবারও লাভজনক খাতে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আধুনিক প্রযুক্তি ও ব্যবস্থাপনার মাধ্যমে বন্ধ পাটকলগুলো আগামী 6 মাসের মধ্যে পুনরায় চালুর পরিকল্পনার কথা জানান তিনি। রাষ্ট্রপতি আরও বলেন, প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করছে।
এ সময় শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি এবং শ্রমিক বান্ধব শিল্পনীতি বাস্তবায়নের উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। দেশের আপামর শ্রমজীবী মানুষের কল্যাণ, ন্যায্য অধিকার রক্ষা, শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য, নিরাপদ ও শোভন কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নানাবিধি কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন। সুপ্রিয় ভাই ও বোনেরা, সরকার প্রতিশ্রুতি অনুসারে শ্রমিকদের কল্যাণে ঘোষিত কর্মপরিকল্পনার সবগুলোই ধাপে ধাপে বাস্তবায়ন করছেন। রংপুরের পীরগাছা উপজেলার চণ্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বসেছে প্রায় 240 বছরের ঐতিহ্যবাহী নাপাই চণ্ডীর মেলা। বাংলা নববর্ষ উপলক্ষে প্রতি বৈশাখ মাসের প্রতি বৃহস্পতিবার আয়োজিত এ মেলা ঘিরে দিনভর ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ঐতিহাসিক এ মেলাটি ব্রিটিশ বিরোধী নারী যোদ্ধা দেবী চৌধুরানীর স্মৃতিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। স্থানীয়দের কাছে এটি শুধু বিনোদনের নয়, বরং ঐতিহ্য ও ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। মেলার পাশেই রয়েছে 3 গম্বুজ বিশিষ্ট একটি প্রাচীন স্থাপনা, যা সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তবে যথাযথ সংরক্ষণের অভাবে এটি নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সিরাজগঞ্জে ফেন্সিডিল রাখার দায়ে আব্দুল মজিদ মোল্লা নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে 20,000 টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল জানান, রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তিনি জানান, 2012 সালের 25 আগস্ট রাতে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় পুলিশ চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। এ সময় উত্তরবঙ্গ থেকে টাঙ্গাইলগামী একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে 200 বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় যমুনা সেতু পশ্চিম থানার এসআই আসলাম আলী বাদী হয়ে মামলা দায়ের করেন। শরীয়তপুরের জাজিরা উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বকনা বাছুর বিতরণ কার্যক্রমে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকেলে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে বাছুর বিতরণের সময় এসব অভিযোগ করেন সুবিধাভোগীরা। তারা জানান, উপজেলার 60 জন নিবন্ধিত জেলেকে 60 থেকে 65 কেজি ওজনের বকনা বাছুর দেওয়ার কথা ছিল। তবে বাছুরগুলোর ওজন ছিল মাত্র 40 থেকে 50 কেজির মধ্যে। এর পাশাপাশি অনেক বাছুর অসুস্থ ছিল। জাজিরা উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা বলেন, ঠিকাদারের মাধ্যমে বাছুর সরবরাহ করা হয়েছে। কম ওজনের বা অসুস্থ বাছুর ফেরত দেওয়ার প্রস্তুতি থাকলেও অনেক সুবিধাভোগী তা গ্রহণ করতে রাজি হওয়ায় বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। জামালপুর সদরে অবৈধভাবে গড়ে ওঠা 2টি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে সেগুলো গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ভাটার মালিককে 5 লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুণ কুমার দাস। তিনি জানান, সদরের পিঙ্গলহাটি গ্রামে অবৈধভাবে গড়ে ওঠা জিরন ব্রিক্স নামের ইটভাটায় অভিযান চালিয়ে ভাটার চিমনি ও ইট তৈরির বিভিন্ন সরঞ্জাম ধ্বংস করা হয়। একই সঙ্গে ভাটার মালিককে 5 লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া একই এলাকার যমুনা ব্রিক্স নামের আরেকটি অবৈধ ইটভাটাও গুড়িয়ে দেওয়া হয়েছে। তবে অভিযানের খবর পেয়ে ভাটার মালিক পক্ষ পালিয়ে যায় বলে জানান সংশ্লিষ্টরা। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় উদ্বেগজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। গত 24 ঘন্টায় নতুন করে আরও 16 জন হাম আক্রান্ত রোগী জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 252 জনে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে 198 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে 54 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার ATM নুরুজ্জামান জানান, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ হওয়ায় শিশুদের দ্রুত টিকাদানের আওতায় আনা জরুরি। এ লক্ষ্যে জেলা স্বাস্থ্য বিভাগ বিশেষ টিকাদান কর্মসূচি চালিয়ে যাচ্ছে, যা আগামী 20 মে পর্যন্ত চলবে। জামালপুরে জ্বালানি তেল বিতরণ ব্যবস্থায় শৃঙ্খলা ও স্বচ্ছতা আনতে চালু হয়েছে বাধ্যতামূলক ফুয়েল কার্ড। ফুয়েল পাস অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে এই কার্ড সংগ্রহ করা যাচ্ছে। নতুন এই ব্যবস্থার ফলে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন এবং সময় অপচয় কমে এসেছে। নির্ধারিত পরিমাণ অনুযায়ী তেল সরবরাহ হওয়ায় বিতরণ ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। শুক্রবার সকালে জামালপুর সদর উপজেলার নাজনীন আখতার দেশ ফিলিং স্টেশনে এই কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি নেওয়াজ আমিন সহ অন্যান্যরা।
চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসী হামলায় 2 সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বাতেন খাঁ মোড়ে এ ঘটনা ঘটে। আহতরা হলেন চ্যানেল 1-এর জেলা প্রতিনিধি তারেক রহমান এবং মাই টিভির প্রতিনিধি তারেক আজিজ। ভুক্তভোগীরা জানান, রাতে অফিসের কাজ শেষে তারা বাতেন খাঁ এলাকায় চা খাচ্ছিলেন। এ সময় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী রাব্বির নেতৃত্বে 6 থেকে 7 জনের একটি দল অতর্কিত হামলা চালায়। পরে আহত 2 সাংবাদিককে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হোসাইন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। তিনি আরও বলেন, অভিযুক্ত রাব্বির বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। টানা বৃষ্টি ও জ্বালানির দাম বৃদ্ধির প্রভাবে রাজধানীর কাঁচা বাজারে বেড়েছে নিত্যপণ্যের দাম। সরবরাহে বিঘ্ন এবং পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। আজ রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 60 টাকা, টমেটো 50, গাজর 60, শসা 80 টাকা কেজিতে। বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হওয়ায় ক্ষেত থেকে সবজি উত্তোলন ব্যাহত হচ্ছে। একই সঙ্গে জ্বালানির দাম বাড়ায় পরিবহন খরচও বেড়েছে, যার প্রভাব পড়ছে পাইকারি ও খুচরা বাজারে। এদিকে ক্রেতারা অভিযোগ করছেন, জলাবদ্ধতার কারণে বাজারে আসতে যেমন ভোগান্তি হচ্ছে, তেমনি বাড়তি দামও চাপ ফেলছে সংসার খরচে। অন্যদিকে রাজধানীর বাইরেও দেখা গেছে একই চিত্র। নোয়াখালীতে বিভিন্ন সবজির দাম বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন, অতিবৃষ্টির কারণে উৎপাদন এলাকায় সবজি নষ্ট হওয়ায় সরবরাহ কমে গেছে, ফলে দাম বেড়েছে। সব কিছু ঊর্ধ্বমুখী, কারণ বর্তমান বাজার যে ব্যবস্থা সেটা নিয়ন্ত্রণের মধ্যে নেই, কারণ হচ্ছে তেলের দাম বাড়াতে সব কিছু বেড়ে গেছে। এখন এই অবস্থায় সরকারকে এই প্রত্যেকটা বিষয় এখানে নিয়ন্ত্রণ করতে হবে। সাপ্লাই বাড়বে কিন্তু দাম কমবে না, এই জিনিসটা আগে ছিল না। সরকারের আসলে সব কিছু তো সরকার করবে না, ঠিক আছে, জনগণকে সচেতন হতে হবে। শসা আজকে 100 টাকা, আম 40 টাকা, ঝিঙ্গে 70-80, ভেন্ডি 40, টমেটো আছে 60-50, পেঁপে 100-120, 70-80, করলা। ব্রয়লার বড়গুলো হয়েছে 190 টাকা, আর ছোটোগুলো যেগুলো এগুলো 180 টাকা। আর লেয়ার মুরগি, সাদা লেয়ার বর্তমানে 290-300 টাকা চলতেছে। আর লাল মুরগিগুলা 350-360।